গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। ভ্লগের শুরুতেই আপনাদের প্রতি জানাই আমার অসীম কৃতজ্ঞতা। আপনারা এত দিন ধরে আমার সাথে রয়েছেন। আমার আজকের যে দুঃসময়, তখনও আপনারা কিন্তু আপনাদের ব্যস্ততম সময় থেকে সময় বার করে আমার খোঁজ নিতে ভোলেননি। যাই হোক, আজকের ভ্লগটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের সাথে আমি শেয়ার করে নেব আমার কি হয়েছিল, কেন এতদিন আমি ভ্লগ পোস্ট করিনি, সব কিছু। চলুন তাহলে আজকের দিনটাকে শুরু করা যাক। আজ শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমার স্নান হয়ে গেছে, তৈরি হচ্ছি, যাব ব্যাংকে। অনেকগুলো কাজ আছে, বেশ কিছুদিন ধরে এই কাজগুলো পেন্ডিং পড়ে রয়েছে, আজকে তাই সেরে নেব। এটা সেই ল্যাকমির লিপস্টিকটা, ফ্রিতে পাওয়া, খুব সুন্দর। আপনাদের সাথে আমার শেয়ার করা শেষ ব্লগ ছিল আমার কিছু কসমেটিক্স, ডেইলি স্কিন কেয়ার রুটিন এই বিষয়ে। তখন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে একটা ল্যাকমির লিপস্টিক আমি ফ্রি পেয়েছিলাম, সেটাই আজকে প্রথমবার ব্যবহার করলাম। ভীষণ সুন্দর শেড। আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো শেড নাম্বার আজকের ব্লগের ডেসক্রিপশন বক্সে। আমি পুরোপুরি তৈরি হয়ে গেছি, চলুন এবার বেরোনো যাক। আর যেতে যেতে আপনাদের সাথে গল্প করি। আমার আর উত্তমের বিবাহিত জীবন 10 বছরের, সে কথা আপনারা জানেন। কিছুদিন আগেই আমাদের 10 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করেছিলাম, যদিও খুব ছোট্ট করে, তবুও 10টি বছর দুজনের একসাথে পথ চলা। আসলে ওর সাথে যখন আমার বিয়ের প্রস্তাব ওদের বাড়ি থেকে যায় আমাদের বাড়িতে, খুব তোড়জোড় শুরু করেন, তখন ওর বাবা মানে বাবু ভীষণ অসুস্থ ছিলেন। সেই কারণেই আমার বাড়ির অতটা ইচ্ছা থাকা না সত্ত্বেও আমাদের বিবাহটা সেই সময় হয়ে যায়। তখনও আমার পড়াশোনা শেষ হয়নি, ইচ্ছে ছিল পিএইচডি কমপ্লিট করার। সেই কারণেই বলতে পারেন জীবনে অনেক কিছু সঠিক সময়ে হয়তো আমি করে উঠতে পারিনি। কখনো কখনো খুব মন খারাপ থাকলে তার জন্য আক্ষেপ হয় আমার। আমিও তো রক্ত মাংসে গড়া একটি মানুষ। যাই হোক, যে কথা বলবো বলে আজকে আপনাদেরকে ব্লগের শুরুতেই বলেছি, সেই প্রসঙ্গে আসি। আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল যে আমাদের এতদিনের বিবাহিত জীবন, আমাদের কেন কোনো সন্তান নেই। বলতে পারেন এক প্রকার আমরা ইচ্ছাকৃতই সেই বিষয়টি নিয়ে ভাবিনি। যখন আমার পিএইচডি কমপ্লিট হয়ে গেল, তখন আমরা সেই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করলাম। সময়টা 2024 সাল। 2023 সালের ডিসেম্বর মাসে আমার পিএইচডি কমপ্লিট হলো, আর 24 সালে আমরা এই নতুন পরিবার সংক্রান্ত যে পরিকল্পনা, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করলাম। এইখানে একটু থামছি, চলুন ব্যাংকের ভিতরে যাই। বন্ধন ব্যাংকের কাজ তো হয়ে গেল, এখন যাব এসবিআই ব্যাংকে। আমাদের এখানে একটা সুবিধা আছে, সব ব্যাংকগুলো একদম পাশাপাশি, মানে আপনাকে ছুটোছুটি করতে হবে না, সামনেই এসবিআই। চলুন ওখানকার কাজ সেরে তারপরে মায়ের বাড়ি। এইখানে আপনাদের সাথে আর একটা কথা বলি যে এসবিআইয়ের কাজ সারার পরে আমি যাব এইচডিএফসি ব্যাংকে। আপনাদের আশা করি সকলের হেলথ ইন্স্যুরেন্স আছে, আমাদেরও আছে। আমাদের আছে করা কেয়ারে, তো আমরা ভাবছি কেয়ারেই থাকবো নাকি সেখান থেকে শিফট হব, সেটা নিয়েই। তো তার খোঁজখবর নিতেই এইচডিএফসিতে যাবো। শুনছি এইচডিএফসির ভাড়াটা নাকি বেশ ভালো। হয়ে গেছে কাজ, চলুন বাড়ি যাই। এসবিআই ব্যাংকের ভিতরে আমার বেশ দেরি হয়ে গেল, তাই ভাবছি যে এখন আর এইচডিএফসি ব্যাংকে যাব না, কারণ শরীরটা আর ভালো লাগছে না, বেশ দুর্বল, অনেক ওষুধপত্র চলছে তো সেই জন্যেই। আবার ভাবছি যে আরও একদিন আসতে হবে সময় করে, তার থেকে ভালো না একটু ঘুরেই যায়। এখনও তো ওদের লাঞ্চ শুরু হয়নি, লাঞ্চ টাইমে নাই একটা ব্রেক নাই, তখন গিয়ে বসে থাকতে হয়, তাই খোঁজটা নিয়েই যাই, এসেছিই যখন, আর যাবার পথেই পড়েছে। যাই হোক, ব্যাংকের সমস্ত কাজকর্ম মিটেছে ভালোই। এবার চলুন মায়ের বাড়ি যাব। যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলি যে বিষয়ে বলছিলাম। আমার এক কলিগের কাছ থেকেই আমি দমদম আইএলএস হসপিটালে ডক্টর তুলিকা ম্যাডামের খোঁজ পাই। খোঁজ খবর নিয়ে জানতে পারি ম্যাম ভীষণ ভালো, আরজিকর হসপিটালে রয়েছেন, উনি প্রফেসর। তো ওনার সাথে আমরা প্রথম মিট করি যখন, আমরা ভীষণ ইমপ্রেসড হই, আমাদের ভালো লাগে কথাবার্তা বলে, বেশ শান্তি। ম্যাম মন দিয়ে কথাগুলো শোনেন এবং বেশ ফ্রেন্ডলি আর কি ওনার আচরণ। তো আমরা ওনার সাথে প্রায় 6 মাস কনসাল্ট করার পরে উনি আবার আমাদের যেতে বলেন। তখন দুর্গাপুজোর সময় চলে আসে। দুর্গাপুজোর সময় তো ভীষণ মেতে উঠেছিলাম পুজোতে, তাই ম্যামের কাছে অনেক দিন আর যাইনি। যাই হোক, চলে এসেছি মায়ের বাড়ি। এখানে আবার পিঠে রান্না হচ্ছে, মা রোজ দিন পিঠে বানায়, কি পিঠে বানাচ্ছে জানি না। পেঁপে সেদ্ধ একটু বেশি করেই দাও।
আজকে ভীষণ সিম্পল মেনু, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, তার সাথে রয়েছে একটা পালং শাকের তরকারি আর রয়েছে মোচার ঘন্ট। আমার ভীষণ ফেভারিট। আমি শাক পাতা, মোচা, থোড় এগুলো খেতে খুব ভালোবাসি। আরে কালকে একটু পাপায়ের কাছে যাও, কতদিন যাই না, তো পাপার জন্য নিয়ে যাও, তাই বানাবো। সরা পিঠে ভেজানো না থাকলে তো আমি বানাই না এমনি। ঠিক আছে, আমি তাহলে আসছি, টাটা। বাই। যে কথাই ছিলাম, দুর্গাপুজো গেল, তারপরে যখন ম্যাডামের কাছে আবার গেলাম, যাওয়ার পরে বেশ বকাঝকা করেছিলেন ম্যাডাম ঠিকই, কিন্তু আবার ট্রিটমেন্ট শুরু হয়। তখন ম্যাডাম বলেন, এবার বেশ দেরি হয়ে গেছে প্রিয়াঙ্কি, আর দেরি করা ঠিক হবে না, চল এবার কিছু তাহলে টেস্ট করা যেতে পারে। তখন ম্যাডাম অনেক কিছু টেস্ট আমাকে দিলেন, তো সেগুলো করা হলো। সমস্ত রিপোর্ট ভালো ছিল, কোথাও কিচ্ছু প্রবলেম ধরা পড়েনি, দুজনের একজনেরও নয়। তারপরে ম্যাডাম একটু হতাশ হলেন, মানে কিছুই ধরা পড়ছে না, কিন্তু কোনোভাবে আমাদের কোনো পজিটিভ কোনো বিষয়ও দেখতে পাচ্ছি না। এভাবে তো চলতে পারে না, আর বয়সটাও আস্তে আস্তে বেড়ে চলেছে। তখন আবার একটা টেস্ট করতে বললেন, AMH, অ্যান্টি মুলেরিয়ান হরমোন। আপনারা জানেন যে আমাদের এগ কতটা রিজার্ভ আছে আমাদের বডিতে মেয়েদের, এই হরমোনটা টেস্ট করলে সেটার লেভেল জানা যায়। আমার 2024 সালে ছিল 1.91, 2025 সালে হলো 1.90, মানে কাছাকাছি, মানে ঠিকঠাকই ছিল। কিন্তু এখন আমি আবার টেস্ট করিয়েছিলাম, আমার 1.19 AMH। কেমন ছিল দিন? ভালো। তাই ম্যাডাম ডিসাইড করলেন যে এবার একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে, আর দেরি করা যাবে না। গল্প করতে করতে এদিকে দিতে বসিয়েছিলাম, মনে নেই, পুরো ক্ষীর হয়ে গেছে, একটু ধরে গেছে নিচে। টোটাল কি কাউন্ট বলে? হ্যাঁ, রেড ব্লাড কর্পাসল। কেমন? একটু স্মোকি ফ্লেভার দারুণ লাগে না? পুরো ক্ষীর তো ক্ষীরই হয়ে গেছে। না, আমি রেডি হইনি। মন মানসিকতা খুব একটা ভালো নেই, বেশ একটা জার্নি চলছে আমার। সেই কারণে উত্তম বলল যে আজকে একটু সময় রয়েছে, চলো খাবার বানাতে হবে না, দুজনে মিলে একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসি আর খেয়েও আসি। তাই একটু রেডি হচ্ছি, আমরা যাব কজিকুঠি। আর যেতে যেতে বাকি কথাটা আপনাদের সাথে শেষ করি। সিদ্ধান্ত বলতে ম্যাডাম জানিয়ে দিলেন সোজা IVF এর কথা। প্রথমে ভীষণ ধাক্কা পেয়েছিলাম। আমরা বললাম আমরা এখনই কিছু জানাতে পারছি না আপনাকে, আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে সিদ্ধান্ত নেব, তারপর আপনার সাথে আমরা আবার এসে মিট করব। এই যে একটু একটু করে দেরি করছিলাম, মানে 1 মাস 2 মাস করে, আর এই 1 মাস 2 মাস দেরি করতে করতে 3টে টার্মে গিয়ে আমরা প্রায় 6-7 মাস দেরি করে ফেলি। আর পরীক্ষা নিরীক্ষা করতে করতে টোটাল টাইম পিরিয়ড আমাদের 2 বছর পেরিয়ে যায়, যেটা আমাদের জন্য ভীষণ ক্ষতিকারক ছিল। মানে আমি যে সময়ে ডক্টর কনসাল্ট করতে গিয়েছিলাম 2024-এ, তখন আমার একদম ঠিকঠাক সময় ছিল। প্রকৃতির বাইরে তো আমরা কেউ নই, আমাদের দেহেরও তো একটা ক্ষমতা থাকে, একটা নির্দিষ্ট বয়স সীমা পর্যন্ত আমাদের সব কিছু করার সক্ষমতা থাকে। সেই বয়স সীমাটা পেরিয়ে গেলে পারে আমাদের অনেক ধরনের কমপ্লিকেশন তৈরি হয় আমাদের বডিতেই, সেগুলো আমরা এড়াতে পারি না, যতই আমাদের হেলদি লাইফস্টাইল হোক না কেন। আপনারা এতদিন ধরে, প্রায় 1 বছরেরও বেশি হয়ে গেল আপনাদের সাথে আমার এই ইউটিউব জার্নি, তাতে করে আপনারা জানেন যে আমার লাইফস্টাইলটা আমি চেষ্টা করি হেলদিভাবে মেনটেন করতে। কিন্তু তাতে কি হয়েছে, উপরবেলার যা ইচ্ছে তার বাইরে তো আমরা কেউ নই। ওনার হয়তো এরকমই ইচ্ছে ছিল। বাড়িতে এসে সকলের সাথে কথা বললাম, সিদ্ধান্ত নিতে নিতে আমাদের 4-5 মাস কেটে গেল। ম্যাডামের কাছে আবার গেলাম, দিয়ে আমরা বললাম যে আমরা রাজি। আমার IVF জার্নি শুরু হয়েছে। আমি জানি না পথের শেষে আমার জন্য কি অপেক্ষা করছে। আমার স্টিমুলেশন শুরু হয়েছে। আপনারা জানেন, যদি কেউ এই জার্নির মধ্যে দিয়ে গিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই তারা রিলেট করতে পারবেন যে কি ধরনের একটা পেইনফুল জার্নি, আর কি কি সহ্য করতে হয়। তার থেকেও বড় কথা, এই যে মেন্টালি স্ট্রেস, যেটা কোনো কিছু আপনাকে সঠিকভাবে ভাবতে দেয় না, করতে দেয় না। আর এই মেন্টাল স্ট্রেস আমাদের কোনো সৃজনমূলক কাজ কিন্তু করতে দেয় না। হ্যাঁ, ডক্টর আমাকে বলেছেন যে হ্যাপি থাকতে, কিন্তু ইচ্ছে করে তো স্ট্রেস আসে না, ওটা তো আপনা আপ চলে আসে। চেষ্টা করছি ভালো থাকার, কিন্তু ভেতরটা কেমন জানি সবসময় কুড়ে কুড়ে খায়। আমি ঠিক সময়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু গুরুত্ব সহকারে বিষয়টা নিয়ে ভাবিনি। শুধুমাত্র নিজেদের এই পশ্চাৎপদ যে মানসিকতা, যার জন্যই আজকের এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। জানি না শেষ পর্যন্ত আমরা পাশ করব না ফেল করব।
হ্যাঁ, আপনারা বলবেন প্রিয়াঙ্কি এক্ষেত্রেও পাশ ফেল। আমার যেন সবসময় তাই মনে হয়, জীবনটা কেমন পাশ ফেলের মতন জর্জরিত হয়ে রয়েছে সব কিছুতেই। ওই দিনের শেষে দিদিমণি তো স্টুডেন্টদের সবসময় পাশ ফেল নিয়ে বোঝাতে বোঝাতে আর নিজেও সেই পাশ ফেলের হিসেব করতে করতে জীবনের সব কিছুতেই কেমন যেন পাশ ফেল জড়িয়ে গেছে আমার সাথে। যাই হোক, এই হলো ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম এই কদিন আমাকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর এখন আমি একটু ভালো আছি, কিন্তু কোনো সুখবর আমার জন্য এখনও আসেনি, তাই আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারলাম না কোনো সুখবর। সোফিয়ানা পনির টিক্কা মনে হয় ছিল নাকি গো? হ্যাঁ 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 হ্যাঁ, সুইটই ছিল, সোফিয়ানাই ছিল মনে হয়। খুব বেশি কিছু অর্ডার করিনি, খুব সিম্পল অর্ডার করেছি। একটি পনিরের কাবাব অর্ডার করেছি। আর ওনারা এখানে আসলে না এই কুকিজগুলো কমপ্লিমেন্টারি হিসেবে দেন, ওনারা নিজেরাই তৈরি করেন, বেশ ভালো লাগে খেতে। আর কাবাবের সাথে অর্ডার করেছি একটা স্যুপ আর তার সাথে একটা পেস্ট্রি। ভালো লাগছে না, উত্তম বলল কফি খাওয়ার জন্য, কিন্তু আমি চা কফি খাচ্ছি না, ও একাই নিয়েছে একটা কফি। এখানকার কফিটা বেশ ভালো। আর আমার কচিকুঠিতে আসা আসতে চাই একমাত্র কারণ হচ্ছে আপনার গাছ পাওয়া। আপনারা জানেন আমি গাছ ভীষণ ভালোবাসি। জানি না ওনারা আজকে কী গাছ গিফট করবেন, তবে ওই আপনাদেরকে এর আগেও আমি বলেছি, আপনারা এসে যদি 1 কাপ কফি বা 1 কাপ চাও শুধু খেয়ে যান এখান থেকে, তাহলে ওনারা আপনাদেরকে একটা গাছ দেবে, প্রতি বিলের সাথে একটি করে গাছ উপহার। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, আর সেই জন্যই হয়তো মাঝে মধ্যেই কচিকুঠিতে আসি। কিন্তু প্রিয় জায়গা বলতে গেলে আপনারা জানেন, সেটা আমি এই ব্লগে আর বলছি না। আর এই রেস্টুরেন্টটায় না অত ভিড় হয় না মাদারসাটের মতন, বেশ সুন্দর, চারিদিকটা আলোয় মোড়া, প্রচুর গাছ, যেটা আমার সব থেকে পছন্দের, মন ভালো করার জায়গা বলতে পারেন। আর এত সুন্দর বানিয়েছে এই কাবাবটা, খুব সুন্দর হয়েছে। ঠান্ডাটা প্রায় চলে গেছে বললেই হয়, কিন্তু আমার শরীর যে খুব বেশি ভালো তেমনও নয়, তাই হালকা একটা কডের জ্যাকেট পরে এসেছি। আর স্যুপ খেতে আমি খুব ভালোবাসি, আর মন মেজাজ কিছুই ভালো না থাকলে ওই কোর ডিশগুলোই অর্ডার করতে মন চায়। আর যেগুলো চিবিয়ে খেতে হয় না, আমি একটু কুড়ে আছি, আপনাদেরকে এর আগেও বহুবার বলেছি, সেই কারণেই হয়তো এই স্যুপ অর্ডার করেছি। কিন্তু আমি ওনাদেরকে বলেছিলাম যে একটু সস কম দিতে, জানি না কীরকম বানিয়েছে, ভালোই বানিয়েছে। আজকে আবার দেখছি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, বেশ ঝাল ঝাল, ভালোই লাগছে স্যুপটা। আর আমাদের পেস্ট্রিও চলে এসেছে। কচিকুঠির সমস্ত পেস্ট্রি হচ্ছে এগলেস, পেস্ট্রিটা খেতেও বেশ ভালো ছিল। খাওয়া দাওয়ার পর্ব আমাদের মিটেছে। বাড়ি যেতে যেতে আমার শুধু এতটুকুই আপনাদেরকে বলার, যে আমি তো ভগবানের কাছে দিনরাত প্রার্থনা করে চলেছি, আপনারা যদি একদিনের জন্য আমাকে ভালোবেসে থাকেন, আমার ভালো চান, তাহলে আপনাদের কাছে এতটুকু অনুরোধ যে একটু প্রার্থনা করবেন, আমি যা চাইছি তা যেন আমি পাই। আর আমি সকলের জন্য একটা কথাই বলবো, সময়ের কাজ সময়ে করে নেওয়াই ভালো, দেরি না করাই ভালো। যে ভুলটা আমি করেছি বা আমরা করেছি, এই ভুল যেন আর কেউ না করে, আমি সবসময় এই কথাটাই বলবো। ডক্টর আমাকে একটি কথাই বলেছে, আদর্শ সময় হচ্ছে 25 থেকে 32, আরও ভালো করে বলতে গেলে 25 থেকে 30। যদি একটু লেট করতে চান বেবি ইস্যুর জন্যে, তাহলে ওই 28 থেকে 32, তার মধ্যে ইস্যু নিয়ে নেওয়াই ভালো, যেটা আমরা করিনি। পড়াশোনার জন্যে আমি সবসময় পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি, তো যার জন্য হয়তো আজকে আমাকে এই দিনগুলো দেখতে হচ্ছে। এতটা বুঝিনি, একটু জেদি ছিলাম তো, আর এত উন্মাদ ছিলাম বিষয়গুলো নিয়ে, নিজের পড়াশোনা নিয়ে, যার কারণে হয়তো জীবনে ওই যে একটা জিনিস পেতে গেলে একটা জিনিস খুইয়ে নিতে হয়, তো আমার হয়তো সেটাই হয়েছে। জানি না কি হবে। আপনাদের সাথে আজকে আমি অনেক ভাবনা চিন্তা করে, অনেক অ্যাংজাইটি, অনেক কিছু পাশে রেখে, অনেক কিছু দূর করে এই সবটা শেয়ার করলাম এই সামাজিক মাধ্যমে। আমি জানি না এই বিষয়টা বাকিদের কাছে কিভাবে যাবে, তারা কিভাবে নেবে, কারণ প্রত্যেকে আমাকে মানা করেছিল বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে। কিন্তু আর কতদিন আমি আমার এই পরিবারের মানুষগুলোকে আমার এই খবরগুলো থেকে বঞ্চিত রাখবো? আমি যাদের সাথে সব কিছু শেয়ার করি, যারা আমার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত হয়ে গেছে এই 1.5 বছর ধরে বলতে গেলে প্রায়, তাহলে তাদেরকে আমি আমার এই বিপদের দিনের কথাগুলো কেন বলবো না? তাই আজকে আপনাদের সাথে সবটা শেয়ার করলাম। আর একটা কথা বলি, এই 15 দিনে প্রায় 46টি ইঞ্জেকশন আমায় নিতে হয়েছে। আমার মন মানসিকতা শরীর কিছুই ভালো নেই, তাই হয়তো একটু অনিয়মিত ব্লগ আসবে, আপনারা একটু মানিয়ে নেবেন, এতটুকুই অনুরোধ। আজ আসি।